পড়ে শোনাচ্ছি এইচ.জি. ওয়েলসের বিখ্যাত সায়েন্স ফিকশন দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরো। উপন্যাসটির আজ ৫ম পর্ব। পশু মানুষদের কথা। খুব ভোরে ঘুম ভাঙতেই মোরোর কথাগুলো মনে পড়ে গেল। দোলনা থেকে নেমে দরজার কাছে এগিয়ে গেলাম। দেখে আশ্বস্ত হলাম দরজাটা তখনও চাবি বন্ধই আছে। এবারে জানলার গড়াতগুলো টেনে টুনে দেখলাম, সেগুলো শক্ত করেই কাঠামোর সঙ্গে আটকানো। মানুষের মতো দেখতে ওই প্রাণীগুলো যে আসলে দানব, মানুষের স্রেফ ব্যর্থ অনুকরণ, তা ভাবতেই আমার মনটা এক অস্পষ্ট আতঙ্কে ভরে উঠেছিল, যা কোনো সুনির্দিষ্ট ভয়ের চাইতেও মারাত্মক। একটু পরেই দরজায় ঠক ঠক আওয়াজ, আর সেই সঙ্গে মর্নিংয়ে জড়ানো কণ্ঠস্বর শুনতে পেলাম। একটা রিভলভার পকেটস্থ করে তাতে হাত রেখে আমি দরজাটা খুলে দিলাম। সুপ্রভাত স্যার। যথারীতি ফলমূলের প্রাতরাশ সহ খানিকটা অখাদ্য করে রাঁধা খরগোশের মাংস নিয়ে মলিন ঘরে এসে ঢুকল। তার পেছনে মন্টগোমেরি। আমার হাতের অবস্থান লক্ষ্য করে উনি মুচকি হাসলেন। ক্ষতস্থান শুকোবার জন্যে সেদিন পুমাটার বিশ্রাম, কিন্তু অদ্ভুত নির্জনতা প্রিয় স্বভাবের জন্যে মোরো সেদিনও আমাদের সঙ্গে প্রাতরাশে যোগ দিলেন না। পশু মানুষদের জীবনযাত্রার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবার উদ্দেশ্যে আমি মন্টগোমেরির সঙ্গে আলোচনা করতে শুরু করলাম। বিশেষ করে এই অমানসিক দানবগুলো কেন মোরো, মন্টগোমেরি বা একে অন্যকে আক্রমণ করে না, তা জানার জন্য আমি ব্যগ্র হয়ে উঠেছিলাম। মন্টগোমেরি আমাকে বুঝিয়ে দিলেন মোরো এবং তার অপেক্ষাকৃত নিরাপত্তার কারণ হচ্ছে এই দানবগুলোর সীমায়িত মানসিক ক্ষমতা। ক্রমশ উন্নততর বুদ্ধিবৃত্তি এবং পশু প্রবৃত্তির নতুন করে জেগে ওঠার প্রবণতা থাকা সত্ত্বেও মোরো ওদের মনের মধ্যে এমন কয়েকটা স্থির ধারণাকে গেঁথে দিয়েছেন, যা ওদের কল্পনা শক্তিকে একেবারে সীমাবদ্ধ করে দিয়েছে। আইন নামে শ্রেণীবদ্ধ কতগুলো প্রতিজ্ঞার সঙ্গে, যা আমি ইতিমধ্যেই ওদের আবৃত্তি করতে শুনেছি, ওদের মনের গভীরে শিকড় মেলে থাকা পশু প্রকৃতির অনবরত সংঘর্ষ চলে। এই আইনগুলো ওরা যেমন বারবার বলে, তেমনি আমি দেখেছি বারবার ভাঙেও বটে। ওরা যাতে রক্তের স্বাদ না পায়, সেদিকে মন্টগোমেরি এবং মোরো দুজনেই বিশেষ সক্রিয়। মন্টগোমেরি বললেন, বিশেষ করে বেড়াল জাতীয় পশু মানুষদের কাছে রাত নামার সঙ্গে সঙ্গেই আইনের বাঁধন শিথিল হয়ে যায়। তখন ওদের মধ্যে পশুত্বই প্রবল হয়ে ওঠে, ওদের মধ্যে দুঃসাহসের নেশা জাগে। তখন ওরা মরিয়া হয়ে এমন অনেক কাজ করে বসে, যা দিনের বেলায় করার কথা ওরা স্বপ্নেও ভাবতে পারে না। কথাটা শুনে প্রথম দিন রাতে আমাকে অনুসরণ করতে থাকা সেই চিতা মানুষটার কথা মনে পড়ল। তবে দ্বীপে আমার এই প্রথম দিকের দিনগুলোতে আমি ওদের শুধু লুকিয়ে চুরিয়েই আইন ভাঙতে দেখেছি, এবং তাও অন্ধকার নামার পর। দিনের বেলা নিষিদ্ধ তালিকার সম্পর্কে সকলে একটা সমীহ বজায় রাখত। এই প্রসঙ্গে আমি এই দ্বীপ এবং তার পশু মানুষদের সম্পর্কে কয়েকটা সাধারণ তথ্য জানিয়ে রাখি। দ্বীপটায় তটরেখা ভগ্ন, নিচু জমি খোলা দরিয়ায় গিয়ে মিশেছে। মোট আয়তন সম্ভবত 7 কি 8 বর্গ মাইল। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে দ্বীপটার জন্ম। এর 3 দিকে এখন প্রবালের বেষ্টনী। দূর অতীতে যে তীব্র শক্তির আক্ষেপে দ্বীপটার জন্ম হয়েছিল, আজ শুধু উত্তর দিকে ধোঁয়া ওঠার কয়েকটা মুখ আর একটা উষ্ণ প্রস্রবণের মধ্যেই তার সাক্ষ্য রয়ে গেছে। তবে এখনও মাঝে মধ্যে এখানে মৃদু ভূমিকম্প অনুভব করা যায়। মাঝে মধ্যে বাষ্পের নিদারুণ দমকে ধোঁয়ার কুণ্ডলী এঁকে বেঁকে উঠে যায় আকাশের দিকে। মন্টগোমেরি আমাকে জানালেন, দ্বীপের ওই বিচিত্র অধিবাসীদের সংখ্যা এখন 60-এর কিছু বেশি। তবে এই ব্যাখ্যার মধ্যে যে ছোটোখাটো দানবগুলো আগাছা জঙ্গলে বাস করে এবং যাদের মানুষের আকৃতি দেওয়া হয়নি, তাদের বাদ রাখা হয়েছে। সব মিলিয়ে মোরো প্রায় 120টা জীব সৃষ্টি করেছিলেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই মারা গেছে। তাছাড়া পাবিহীন সেই ভয়ঙ্কর প্রাণীটার মতো কিছু কিছু জীবকে মেরেও ফেলতে হয়েছে।
আমার একটা প্রশ্নের জবাবে মন্টগোমেরি জানালেন যে এই বিচিত্র জীবগুলোরও সন্তানাদি হয়, কিন্তু সাধারণত তারা বাঁচে না। বাচ্চাগুলো উত্তরাধিকার সূত্রে মানবিক বৈশিষ্ট্যের অধিকারী হয়েছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বেঁচে থাকলে মোড়ো ওদের ধরে নিয়ে গিয়ে মানুষের আদলে গড়ে তোলেন। এদের মধ্যে পুরুষের চাইতে মেয়ের সংখ্যা কম, এবং আইন অনুসারে যদিও এদের একটি বিয়েই স্বীকৃত, কিন্তু মেয়েরা প্রায়শই লুকিয়ে চুরিয়ে তা অমান্য করে। পশু মানুষদের আকৃতির বিশদ বিবরণ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার চোখ তেমন শিক্ষা কখনো পায়নি, আর তাছাড়া দুর্ভাগ্যক্রমে আমি আঁকতেও পারি না। তবে সম্ভবত সবচাইতে বেশি করে চোখে পড়ে এদের পা এবং দেহের দৈর্ঘ্যের মধ্যে সামঞ্জস্যের অদ্ভুত অভাব। কিন্তু সৌন্দর্য সম্পর্কে আমাদের ধারণা এতই আপেক্ষিক যে আমার চোখেও ওদের দেখে দেখে সম্পূর্ণ অভ্যস্ত হয়ে গিয়েছিল, এবং শেষের দিকে আমার নিজের উরুই আমার কাছে অস্বাভাবিক লম্বা বলে মনে হতো। আর একটা লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে ওদের মাথা সামনের দিকে ঝুঁকে থাকে এবং মেরুদণ্ডও বাঁকা। মেরুদণ্ডে যে সৌষ্ঠব মানুষের আকৃতিকে সুন্দর করে তোলে, বনমানুষের মধ্যেও তার নিতান্ত অভাব। ওদের অধিকাংশেরই কাঁধ দুটো কুঁজের মতো উঁচু, হাতের পুরোভাগ অস্বাভাবিক বেটে, সামান্য কয়েকজনের মাথার চুল আছে, অন্তত আমি যতদিন দ্বীপে ছিলাম ততদিন ছিল। এরপরেই বিশেষ করে চোখে পড়ে ওদের মুখের বিকৃতি। পশু মানুষদের প্রায় সকলেরই চোয়ালের হাড় উঁচু, বেয়ারা ধরনের কান, বিশাল ঠেলে ওঠা নাক, রোমের মতো অথবা ভীষণ খোঁচা খোঁচা চুল, চোখের রং এবং অবস্থান প্রায়শই অদ্ভুত। ওরা কেউই হাসতে পারে না, শুধু বানর মানুষটা একটু কিচিরমিচির করে হাসার চেষ্টা করে। এই সমস্ত সাধারণ বৈশিষ্ট্যগুলো বাদ দিলে ওদের মধ্যে মিল অতি সামান্যই। প্রত্যেকের মধ্যেই নিজ নিজ প্রজাতির বৈশিষ্ট্যের ছাপ রয়ে গেছে। ওদের দেখেই বোঝা যায় আগেকার পশু জীবনে ওরা কে কী ছিল। মানুষের বিকৃত আকৃতি ওদের ভেতরকার চিতা, ষাঁড়, শুয়োর বা অন্য পশু কিংবা পশুদের আদর লুকিয়ে রাখতে পারেনি। ওদের কণ্ঠস্বরের মধ্যেও প্রচণ্ড প্রভেদ। হাতগুলো প্রায়শই বিকৃত, যদিও কারোর কারোর হাতের অপ্রত্যাশিত মানুষালী গড়ন আমাকে অবাক করে দিয়েছে, কিন্তু প্রায় প্রত্যেকেরই হাতে আঙুলের সংখ্যা কম, নখগুলো বেখাপ্পা। ওদের মধ্যে সবচাইতে দুর্দান্ত দুটো পশু মানুষ হচ্ছে আমার সেই চিতা মানুষ আর হায়না এবং শুয়োরের সংমিশ্রণে তৈরি একটি প্রাণী। কিন্তু ষাঁড় মানুষ তিনটে ওদের চাইতে লম্বা চওড়া। এদের পরে আসছে রূপলি রোমময় প্রাণীটা, যে আইন পড়ায়। মলি এবং বনমানুষ ও ছাগলের সংমিশ্রণে তৈরি একটা মজাদার প্রাণী। এছাড়াও আছে তিনটে শুয়োর মানুষ, একটা শুয়োর মানবী, একটা মাদি ঘোড়া গন্ডার মেশানো প্রাণী, এবং আরও কয়েকটা মেয়ে প্রাণী যাদের উৎস সম্পর্কে আমি ঠিক নিশ্চিত নই। দ্বীপে বেশ কয়েকটা নেকড়ে মানুষ, একটা ষাঁড় ভাল্লুক এবং একটা সেন্ট বার্নার্ড কুকুর মানুষও আছে। বানর মানুষের বর্ণনা আমি আগেই দিয়েছি। আর আছে হতকুৎসিত দেখতে, সেই সঙ্গে বদগন্ধওয়ালা একটা বুড়ি খেকশিয়ালি ভালুক, যাকে প্রথম থেকেই আমার অপছন্দ। বুড়িটা নাকি আইনের প্রচণ্ড ভক্ত। ছোট ছোট প্রাণীগুলোর গায়ে চিত্র বিচিত্র দাগ। আমার ছোট্ট স্লথটা এদের মধ্যেই একজন। প্রথম প্রথম পশু মানুষগুলোকে দেখে আমি ভয়ে শিউরে উঠতাম। মনে হতো ওরা এখনও পশুই রয়ে গেছে, কিন্তু নিজের অজান্তেই আমি একটু অভ্যস্ত হয়ে উঠলাম। তাছাড়া ওদের প্রতি মন্টগোমেরির মনোভাবেও আমি খানিকটা প্রভাবিত হয়েছিলাম। দীর্ঘদিন ওদের সঙ্গে থাকায় মন্টগোমেরি ওদের প্রায় স্বাভাবিক মানুষ বলেই মনে করতেন। লন্ডনের দিনগুলোকে তার নিজেরই বোধহয় এক অপরূপ অসম্ভব অতীত বলে মনে হতো। বছরে মাত্র একবার তাকে আফ্রিকায় এক পশু ব্যবসায়ীর কাছে যেতে হয়। সমুদ্রের ধারে সেই ইস্পাহানি বর্ণসংকরদের গ্রামে প্রথম শ্রেণীর মানুষদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। উনি বললেন, প্রথম দেখায় পশু মানুষদের আমার যেমন অদ্ভুত বলে মনে হয়েছিল, জাহাজের লোকগুলোকে দেখে তারও মনের অবস্থা ঠিক তেমনই হয়েছিল। মনে হয়েছিল ওদের পাগুলো অস্বাভাবিক লম্বা, মুখ চ্যাপ্টা, কপাল প্রকট, সন্দেহকুটিল, বিপজ্জনক আর নিষ্ঠুর। সত্যি বলতে কি, মানুষ উনি পছন্দ করেন না। ওর ধারণা উনি আমাকে বাঁচিয়েছিলেন বলেই আমাকে ওর ভালো লেগেছিল।
আমার ধারণা রূপান্তরিত পশুগুলো এবং তাদের জীবনধারা সম্পর্কে মন্টগোমেরির মনে খানিকটা অনৈতিক সহানুভূতি ছিল, কিন্তু প্রথম দিকে আমার কাছে তিনি তা লুকিয়ে রাখার চেষ্টা করতেন। পশু মানুষদের মধ্যে যাকে আমি প্রথম দেখি সে হচ্ছে মন্টগোমেরির সেই কালো মুখ চাকরটা, যার নাম মলিং। মলিং কিন্তু অন্য পশু মানুষদের সঙ্গে একত্রে থাকতো না, সে থাকতো চত্বরের পেছন দিকে একটা ছোট্ট ঝুপড়িতে। মলিং বানর মানুষটার মতো অতখানি বুদ্ধিমান নয়, কিন্তু অনেক বেশি শান্ত। পশু মানুষদের মধ্যে তার চেহারাটাই মানুষের সবচাইতে কাছাকাছি। মন্টগোমেরি তাকে রান্নাবান্না, এমনকি ঘর গেরস্থালির কাজও শিখিয়েছিলেন। মোরোর ভয়ঙ্কর কুশলতার এক জটিল নিদর্শন এই মলিং। ভালুকের সঙ্গে কুকুর ও ষাঁড় মিলিয়ে প্রচণ্ড যত্ন নিয়ে মোরোকে তৈরি করেছিলেন। মন্টগোমেরির প্রতি মলিংয়ের ব্যবহারে এক আশ্চর্য শ্রদ্ধা ও অনুরাগ প্রকাশ পেত। মাঝে মাঝে মন্টগোমেরি তা লক্ষ্য করতেন, ওকে পিঠ চাপড়ে আদর করতেন, রসিকতা করে ওকে নানান মজার নামে ডাকতেন, আর মলিং তাতেই ভীষণ আনন্দ পেত। আবার মাঝে মাঝে ওর সঙ্গে তিনি দুর্ব্যবহারও করতেন। বিশেষ করে হুইস্কি খেয়ে অনেক সময় তিনি মলিংকে লাথি ঘুষি মারতেন, ওর দিকে নুড়ি পাথর ছুঁড়তেন। কিন্তু মন্টগোমেরি যেমন ব্যবহারই করুন না কেন, মলিং সর্বদাই মন্টগোমেরির কাছাকাছি থাকতে সবচাইতে বেশি ভালোবাসত। আগেই বলেছি, পশু মানুষদের দেখে দেখে আমি অভ্যস্ত হয়ে উঠেছিলাম। প্রথম দিকে যেগুলো আমার কাছে অস্বাভাবিক আর হতকুৎসিত বলে মনে হতো, দ্রুত সেগুলোই যেন স্বাভাবিক আর সাধারণ হয়ে উঠল। আমার ধারণা, আমাদের অস্তিত্বের প্রতিটা জিনিসেই পারিপার্শ্বিকের ছাপ পড়ে। স্বাভাবিক মানুষ বলতে যা বোঝায়, মন্টগোমেরি বা মোরো কেউই তা নন। আগাছার জঙ্গলের ভেতর দিয়ে মন্থর পদক্ষেপে এগিয়ে যাওয়া ষাঁড় মানুষদের দেখে আমি নিজেকেই প্রশ্ন করতাম, এদের সঙ্গে ক্ষেত খামার থেকে খেটে ফেরা গ্রাম্য মানুষদের প্রভেদ কোথায়? আবার খেকশিয়ালি ভালুকের ধূর্ত মুখ আর হাবভাব দেখে মনে হতো যেন অতীতে কোনো এক শহরের অলিগলিতে আমি ওকে দেখেছিলাম। তবু প্রায়ই আমি ওদের মধ্যে পশুত্বের সুনিশ্চিত প্রকাশ দেখতে পাই। কখনো দেখি কোনো গুহামুখের কাছে উবু হয়ে বসে কোনো কুৎসিত কুঁজো চেহারার পশু মানুষ দুদিকে দুহাত ছড়িয়ে হাই তুলছে, ছুরির ফলার মতো ঝকঝক করছে তার ফৃন্তক আর সদন্তগুলি। আবার কখনো হয়তো কোনো সংকীর্ণ পথে অদ্ভুত সাদা পোশাক পরা কোনো বিচিত্র মেয়ে মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। হয়তো সে তখন এলোমেলো বেপরোয়া দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছে, কিন্তু আচমকা তার চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পাই, দেখেই গা গুলিয়ে ওঠে। তার চোখের মনি দুটো লম্বাটে, অথবা নিচের দিকে তাকিয়ে দেখি বাঁকা বাঁকা অদ্ভুত নখ দিয়ে সে তার বেঢপ পোশাকটাকে আঁকড়ে রেখেছে। এই প্রসঙ্গে একটা অদ্ভুত ব্যাপার জানিয়ে রাখি, যার সঠিক কারণ আমি আজ অবধি বুঝে উঠতে পারিনি। দ্বীপে থাকার সময় প্রথম দিকের দিনগুলোতে আমি লক্ষ্য করেছি, এই অদ্ভুত প্রাণীগুলো, আমি মেয়ে প্রাণীদের কথাই বলতে চাইছি, নিজেদের শারীরিক বিকৃতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন, এবং তার ফলস্বরূপ নিজেদের পোশাক আশাকে সৌষ্ঠব এবং সুরুচি সম্পর্কে তারা এতটা সচেতনতা দেখায় যা মানুষের চাইতেও বেশি। রক্তের আস্বাদ। লেখক হিসেবে অনভিজ্ঞতা আমাকে কাহিনীর সূত্র থেকে দূরে নিয়ে গেছে। সেদিন প্রাতরাশের পর মন্টগোমেরি আমাকে দ্বীপের অন্য প্রান্তে ধোঁয়া মুখ আর উষ্ণ প্রস্রবণের উৎসটা দেখাতে নিয়ে গেলেন। আগের দিন ওই উষ্ণ জলের ফোয়ারাতেই আমি ভুল করে নেমে পড়েছিলাম। আজ আমাদের দুজনের সঙ্গেই চাবুক আর গুলি ভর্তি রিভলভার। পাতাভরা বনপথে যেতে যেতে হঠাৎ আমরা একটা খরগোশের চিৎকার শুনতে পেলাম। থমকে দাঁড়িয়ে আমরা কান পেতে রইলাম, কিন্তু আর কিছুই শোনা গেল না। ফের এগিয়ে চললাম আমরা, আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাটা সম্পূর্ণ মুছে গেল আমাদের মন থেকে। মন্টগোমেরি আমাকে কতগুলো ছোট ছোট গোলাপি রঙের প্রাণী দেখালেন। ওদের পেছনের পা দুটো লম্বা, লাফাতে লাফাতে ওরা জঙ্গলে ঢুকে গেল। মন্টগোমেরি জানালেন পশু মানুষদের ছানা থেকে ওদের তৈরি করা হয়েছে। উনি ভেবেছিলেন ওদের দিয়ে মাংসের সমস্যাটা মিটবে, কিন্তু খরগোশের মতো এদেরও বাচ্চা খেয়ে ফেলার স্বভাবের জন্যে তার সে উদ্দেশ্যটা মাটি হয়ে গেছে। এদের কয়েকটাকে আমি আগেও দেখেছি, একবার সেই চাঁদনি রাতে চিতা মানুষটার কাছ থেকে পালাবার সময়, আর একবার গতকাল মোরদ তাড়া খেয়ে। আমাদের হাত এড়াতে গিয়ে হঠাৎ ওদের মধ্যে একটা প্রাণী লাফাতে লাফাতে
ঝড়ে লুটিয়ে পড়া একটা গাছের শেকড় উপরে তোলা গর্তে পড়ে গেল। উঠে আসার আগেই আমরা তাকে ধরে ফেললাম। প্রাণীটা বিড়ালের মতো ফ্যাঁচ ফ্যাঁচ করে আমাদের আঁচড়াতে লাগলো, সজোরে পেছনের পা দুটো ছুঁড়তে লাগলো এবং কামড়াবারও চেষ্টা করলো, কিন্তু নরম দাঁত বলে আমরা যন্ত্রণাহীন মৃদু চিমটির মতো অনুভূতি ছাড়া আর কিছুই বুঝতে পারলাম না। প্রাণীটাকে আমার দিব্যি সুন্দর বলেই মনে হলো। মন্টগোমেরি যখন বললেন যে এরা দাঁত দিয়ে ঘাস কাটে না এবং এদের স্বভাবও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তখন আমার মনে হলো খরগোশের বদলি হিসেবে এদের সহজেই পার্কে বাগানে রাখা যেতে পারে। পথে যেতে যেতে দেখলাম একটা গাছের গুঁড়িতে ফালা ফালা হয়ে থাকা গভীর দাগ। মন্টগোমেরি জিনিসটা আমাকে দেখিয়ে বললেন, গাছেতে নখ আঁচড়ানোর নয়, তাই তো আইন। মনে হচ্ছে অনেকেই তা মেনে চলছে। এরপরেই সম্ভবত ছাগল মানুষ আর বানর মানুষের সঙ্গে আমাদের দেখা হলো। ছাগল মানুষটা যেন মোরর পুরাণ পাঠের এক টুকরো স্মৃতিচিহ্ন। তার মুখের অভিব্যক্তি মেষের মতো, অনেকটা যেন আদিম হিব্রু মানুষ। কণ্ঠস্বরেও ভেড়ার কর্কশ আওয়াজ। আমাদের পেরিয়ে যাবার সময় সে সিমের মতো কোনো একটা ফলের খোসা চিবোচ্ছিল। ওরা দুজনেই মন্টগোমেরিকে অভিবাদন জানিয়ে বলল, নমস্কার দ্বিতীয় চাবুকধারী। এখন একজন তৃতীয় চাবুকধারীও এসেছেন, মন্টগোমেরি বললেন, কাজেই তোমরা ঠিকমতো থাকবে। ওকে কি তৈরি করা হয়নি? বানর মানুষ জিজ্ঞেস করল। উনি বলেছিলেন ওকে তৈরি করা হয়েছে। ছাগল মানুষ অবাক চোখে আমার দিকে তাকালো। তৃতীয় চাবুকধারী কাঁদতে কাঁদতে সমুদ্রে নেমে গিয়েছিলেন। ওর মুখ সরু আর সাদা। ওর একটা সরু লম্বা চাবুক আছে, মন্টগোমেরি বললেন। গতকালও রক্ত বেরোচ্ছিল, উনি কাঁদছিলেন। ছাগল মানুষ বলল, আপনার কখনো রক্ত বেরোয় না, আপনি কাঁদেন না। প্রভুরও রক্ত বেরোয় না, তিনিও কাঁদেন না। চুপ কর হতচ্ছাড়া, মন্টগোমেরি বললেন। ঠিকমতো না চললে তোরই রক্ত ঝরবে, তুই কাঁদবি। ওর 5টা আঙ্গুল, বানর মানুষ বলে। উনি আমার মতো 5 আঙ্গুলে মানুষ। আসুন ফ্রেন্ডি, মন্টগোমেরি আমার হাত ধরে টানলেন। আমি ওর সঙ্গে যেতে যেতে দেখলাম পশু মানুষ দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের লক্ষ্য করছে আর পরস্পরের সঙ্গে কথাবার্তা বলছে। ছাগল মানুষ বলল, উনি কথা বলেন না, মানুষ কথা বলতে পারে। কাল উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন কি খাবেন। বানর মানুষ বলল, উনি জানতেন না কি খাবেন। তারপর ওরা কি বলল শুনতে পেলাম না, শুধু ছাগল মানুষের হাসির আওয়াজ শুনলাম। ফেরার পথে আমরা একটা মরা খরগোশ দেখতে পেলাম। হতভাগ্য ছোট্ট প্রাণীটার লাল শরীরটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা হয়েছে। বেশ কয়েকটা পাজরা সাদা হয়ে গেছে এবং মেরুদণ্ডটাও নিঃসন্দেহে চিবনো হয়েছিল। দৃশ্যটা দেখি মন্টগোমেরি থমকে দাঁড়ালেন। হে ভগবান! নিচু হয়ে এক টুকরো হাড় তুলে নিলেন উনি। তারপর হাড়টা ভালো করে পরীক্ষা করতে করতে ফের বললেন, হে ভগবান, কি অর্থ হতে পারে এর? আপনাদের এখানকার কোনো মাংসাশী প্রাণীর আগেকার অভ্যেসের কথা মনে পড়ে গেছে। খানিকক্ষণ চুপ করে থেকে আমি বললাম, এই মেরুদণ্ডটাকে চিবনো হয়েছিল। মন্টগোমেরি ফ্যাকাশে মুখে খানিকক্ষণ হাড়ের টুকরোটার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে বললেন, ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। প্রথম যেদিন এখানে এলাম সেদিনই আমি এ ধরনের একটা দৃশ্য দেখেছিলাম। দেখেছিলেন? কি দেখেছিলেন? মাথা মুচড়ে ছিঁড়ে ফেলা একটা খরগোশ। যেদিন আপনি এখানে এলেন? হ্যাঁ, যেদিন আমি এলাম সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েই দেখেছিলাম। চত্বরের পেছন দিকটায় জঙ্গলের মধ্যে মাথাটা দেহ থেকে সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হয়েছিল। মন্টগোমেরি নিচু সুরে একটা দীর্ঘশ্বাস দিলেন। তার চাইতেও বড় কথা, আপনাদের তৈরি করা কোন দানবটা কাজটা করেছিল সে সম্পর্কেও আমার একটা ধারণা আছে। অবশ্য সেটা আমার সন্দেহ মাত্র, কিন্তু মৃত খরগোশটাকে দেখার আগে আমি আপনাদের একটা দানবকে নদীতে জল খেতে দেখেছিলাম। জল শুষে খাচ্ছিল? হ্যাঁ। জল শুষে খাওয়া নয়, তাই তো আইন। মোরও কাছে না থাকলে অনেকেই দেখছি দারুণ আইন মেনে চলে, তাই না? সেদিন সেই জন্তুটাই আমাকে তাড়া করেছিল। ঠিক তাই, মাংসাশী প্রাণীরা তাই করে। শিকার করার পর ওরা জল খায়, রক্তের আস্বাদ।
বুঝতেই পারছেন। আচ্ছা, জন্তুটা দেখতে কেমন বলুন তো? ফের তাকে দেখলে চিনতে পারবেন? মৃত খরগোশের দেহের অবশিষ্ট অংশটা দুপায়ের মাঝখানে রেখে মন্টগোমেরি চারদিকে তাকাতে লাগলেন। আমাদের ঘিরে রাখা শ্যামল বনানী, ছায়াময় অঞ্চল আর সন্দেহজনক ঝোপঝাড়ের দিকে এতস্তত ঘুরতে লাগলো তার চঞ্চল চোখ দুটো। রক্তের আস্বাদ, ফের বললেন উনি। তারপর পকেট থেকে রিভলভারটা বের করে কার্তুজগুলো পরীক্ষা করে আবার সেটা পকেটে রেখে দিলেন। মনে হয় প্রাণীটাকে আমি দেখলে চিনতে পারবো। আমি তাকে পাথর ছুঁড়ে মেরেছিলাম। তার কপালে একটা চমৎকার কালশিরে থাকার কথা। কিন্তু তারপর আমাদের প্রমাণ করতে হবে যে সেই খরগোশটাকে মেরেছিল, মন্টগোমেরি বললেন। এখন মনে হচ্ছে খরগোশগুলোকে আমি এ দ্বীপে না আনলেই ভালো করতাম। আমি ওখান থেকে সরে পড়তে চাইছিলাম, কিন্তু তখনও মন্টগোমেরি সেই ছিন্ন বিচ্ছিন্ন খরগোশটার কাছে দাঁড়িয়ে কী সব আকাশ পাতাল চিন্তা করছেন। এমনিতেই আমি যেটুকু এগিয়ে গিয়েছিলাম সেখান থেকে খরগোশটার অবশিষ্টাংশটুকু চোখে পড়ে না। ওখান থেকেই ডাকলাম, চলে আসুন। মন্টগোমেরি যেন ঘুম থেকে জেগে উঠলেন। আমার কাছে এগিয়ে এসে উনি প্রায় ফিসফিসিয়ে বললেন, বুঝলেন, যে সমস্ত প্রাণী ডাঙাতে হেঁটে চলে বেড়ায় তাদের খাওয়া নিষেধ। ওদের মনে এমনই একটা বদ্ধমূল ধারণা থাকার কথা। কিন্তু কোনো পশু যদি দৈবক্রমে রক্তের আস্বাদ পেয়ে গিয়ে থাকে। কিছুক্ষণ আমরা নিঃশব্দে এগিয়ে গেলাম। মন্টগোমেরি নিজের মনেই বললেন, ভেবে পাচ্ছি না কি এমন ঘটনা ঘটতে পারে, কেন এমন হলো। তারপর ফের বললেন, সেদিন আমি একটা বোকামি করে ফেলেছি। আমার ওই চাকরটা, আমি ওকে দেখিয়ে দিয়েছি কি করে খরগোশের ছাল ছাড়িয়ে মাংস রান্না করতে হয়। অদ্ভুত ব্যাপার জানেন, তখন দেখলাম ও নিজের হাত চাটছে। তখন কথাটা আমার মনেও আসেনি। তারপর আবার বললেন, না, এ সমস্ত বন্ধ করতেই হবে। মোড়কে গিয়ে সব কিছু বলবো। ওই এক কথা ছাড়া বাড়ি ফেরার পথে মন্টগোমেরি যেন আর কিছুই ভাবতে পারছিলেন না। মোড়ো বিষয়টাকে তার চাইতেও গুরুত্বপূর্ণভাবে নিলেন। কাজেই ওদের দুজনকার সুস্পষ্ট আতঙ্ক যে আমার মধ্যেও ছড়িয়ে পড়েছিল তার বলা নিষ্প্রয়োজন। মোড়ো বললেন, আমাদের একটা উদাহরণ সৃষ্টি করতে হবে। দোষী যে চিতা মানুষ সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা আমরা প্রমাণ করব কি করে? মন্টগোমেরি, তুমি আপাতত কিছুদিন মাংস খাওয়ার ইচ্ছেটা স্থগিত রাখলেই পারতে। তাহলে আর এ সমস্ত উত্তেজনামূলক ঘটনা ঘটত না। কে জানে, হয়তো এই থেকেই আমরা কোনো বড় ঝামেলায় জড়িয়ে পড়ব। আমি একটা নিরেট গর্ধপ, মন্টগোমেরি বললেন। কিন্তু যা হবার তা তো হয়েই গেছে, এখন তো আর কিছু করার নেই। তবে আপনিও বলেছিলেন যে এখন মাংস খাওয়া চলতে পারে। আমাদের এখনই ব্যাপারটা গিয়ে দেখতে হবে। কোনো গোলমাল শুরু হলে মলিং নিজেকে সামলাতে পারবে আশা করি। মলিং সম্পর্কে আমি ঠিক ততটা নিশ্চিত নই। ওকে আরও একটু ভালো করে বোঝা দরকার। সেদিন বিকেলে মোড়ো, মন্টগোমেরি, আমি আর মলিং চারজনে মিলে দ্বীপের অন্য প্রান্তে গিরিখাতে সেই কুটিরগুলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা তিনজনেই সশস্ত্র। মলিংয়ের সঙ্গে কাটকাটা ছোট্ট কুড়ুলটা আর দড়ির একটা কুণ্ডলি। মোড়োর কাঁধে ঝুলছিল বিশাল একটা শিঙ্গা। এবারে আপনি সমস্ত পশু মানুষদের এক জায়গায় জড়ো হতে দেখবেন, মন্টগোমেরি বললেন। সে এক চমৎকার দৃশ্য। সারাটা রাস্তা মোড়ো কোনো কথা বললেন না। তার ভারী মুখখানা বিষণ্ণ গম্ভীর। গিরিখাতটা পেরিয়ে গেলাম আমরা। ঠিক নিচেই বয়ে চলেছে উষ্ণ জলের ধারা। দুধারে বেদবন ভরা আঁকাবাঁকা পথটা পেরিয়ে আমরা একটা বিশাল খোলা জায়গায় গিয়ে হাজির হলাম। সমস্ত জায়গাটাতে কি একটা হলদে রঙের গুঁড়োর পুরো আস্তরণ, সম্ভবত গন্ধ। আগাছা ভরা তীরের ওধারে ঝলমলে সমুদ্র। খোলা রঙ্গমঞ্চের মতো একটা জায়গায় পৌঁছে আমরা থমকে দাঁড়ালাম। তারপরেই মোড়োর শিঙ্গার আওয়াজে বিষুবীয় অপরাহ্নের ঘুম ঘুম স্তব্ধতাটুকু খান খান হয়ে ভেঙে পড়ল। ভদ্রলোকের ফুসফুস দুটো নিশ্চয়ই খুব বলিষ্ঠ। আওয়াজটা তীক্ষ্ণতর হতে হতে প্রতিধ্বনির সঙ্গে মিশে গিয়ে অবশেষে কান ফাটানোর স্তরে গিয়ে পৌঁছালো। মোড়ো বলে শিঙাটা ফের কাঁধে ঝুলিয়ে রাখলেন। সঙ্গে সঙ্গে হলদে বেদবনের ভেতরে হুটুপুটির শব্দ শোনা গেল। কণ্ঠস্বর ভেসে এলো জলার ওধারে ঘন সবুজ জঙ্গলটা থেকে। তারপর গন্ধক বিছানো প্রান্তরটা ৩-৪ জায়গা থেকে পশু মানুষদের কদাকার মূর্তিগুলো দ্রুত এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে।
গাছপালা অথবা বেদবনের আড়াল থেকে বেরিয়ে এসে ওরা যখন একে একে তপ্ত ধুলোর ওপর দিয়ে অদ্ভুত বিকৃত ভঙ্গিমায় ছুটতে ছুটতে এগিয়ে আসছিল, তখন আমি কিছুতেই আমার ভেতরে আতঙ্কের শিহরণ চেপে রাখতে পারছিলাম না। কিন্তু মোরো আর মন্টগোমেরি যথেষ্ট শান্ত হয়েই দাঁড়িয়ে রইলেন, এবং ফলে বাধ্য হয়ে আমাকেও ওদের পাশে দাঁড়িয়ে থাকতে হলো। পায়ের খুঁড়ে ধুলো ওড়াতে ওড়াতে প্রথমে এলো ছাগল মানুষ। মাটিতে দেহের ছায়া পড়লেও অদ্ভুত অপার্থিব বলে মনে হচ্ছিল তাকে। তারপর বেদবন থেকে খড় চিবোতে চিবোতে বেরিয়ে এলো অতিকায় এক দানব। ঘোড়া আর গন্ডারের মিশ্রণে তার সৃষ্টি। এরপরে এলো শুয়োর নারী আর দুটো নেকড়ে নারী। তারপর লাল মুখে লাল চোখওয়ালা খেকশিয়ালি আর ভালুকের মিশেল সেই ডাইনিটা। সকলেই ব্যতিব্যস্ত আর উদ্গ্রীব। মোরোর কাছাকাছি হতেই ওরা গোলামের মতো মাথা নিচু করে যে যা সুরে আইনের শেষ অংশটুকু বলতে শুরু করল। আঘাত দেবার হাত সে যে তার, আরাম দেবার হাত সেও তার। আমাদের কাছ থেকে গজ 30 দূরে ওরা থেমে দাঁড়ালো। তারপর হাঁটু আর কনুইতে ভর রেখে বিনত ভঙ্গিতে বসে নিজেদের মাথায় হলুদ ধুলোগুলো ছাড়াতে লাগলো। সম্ভব হলে আপনারা দৃশ্যটা কল্পনা করে দেখুন। বিকলাঙ্গ কালোমুখ পরিচারকটিকে নিয়ে নীল পোশাক পরা আমরা 3 জন মানুষ এক উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে রয়েছি। নীল আকাশ থেকে জ্বলন্ত সূর্যের আলো দীপ্ত করে তুলছে প্রান্তরের হলুদ ধুলো, আর আমাদের বৃত্তাকারে ঘিরে রেখেছে অদ্ভুত ভঙ্গিমায় বসে হাত পা নাড়াতে থাকা একদল অপার্থিব দানব। দুর্বোধ্য অভিব্যক্তি আর আশ্চর্য অঙ্গভঙ্গির কথা বাদ দিলে ওদের মধ্যে কয়েকজনকে দেখতে প্রায় মানুষের মতো। কেউ কেউ যেন বিকলাঙ্গ, আবার কেউ কেউ এতই বিকৃত যে অর্থহীন স্বপ্নের অবাস্তব দানব ছাড়া তাদের সঙ্গে আর কিছুরই মিল খুঁজে পাওয়া যায় না। দূরে একদিকে সারি সারি বেদবন, অন্যদিকে পাম গাছের ঘন অরণ্য গিরিখাতের কুটিরগুলোর কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন করে রেখেছে। আমাদের উত্তর দিকে প্রশান্ত মহাসাগরের অস্পষ্ট দিগন্ত রেখা। 62, 63। মোরো গোনা শেষ করে বললেন, আরও 4 জন আছে। চিতা মানুষকে দেখছি না তো, আমি বললাম। মোরো ফের তার বিশাল সিংহাটাতে ফুঁ দিলেন। শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই সমস্ত পশু মানুষরা একযোগে ধুলোয় লুটুপুটি খেতে লাগলো, এবং তারপরেই চোরের মতো বেদবন থেকে বেরিয়ে এলো চিতা মানুষ। মোরোর পেছন দিক দিয়ে অন্য পশু মানুষদের সঙ্গে মিশে যাবার চেষ্টা করতে লাগলো সে। আমি দেখলাম ওর কপালে কালশিরের দাগ। সবার শেষে এসে পৌঁছলো ছোট্ট বানর মানুষটা। যারা আগে এসেছিল গরম আর লুটুপুটি খাওয়ার ক্লান্তিতে তারা জ্বলন্ত দৃষ্টিতে তাকাতে লাগলো বানর মানুষের দিকে। থামো, উঁচু গলায় গম্ভীর সুরে মোরো বললেন। পশু মানুষরা স্তুতিগান বন্ধ করে মাটিতে থেবড়ে বসল। আইন শিক্ষক কোথায়? মোরো জিজ্ঞেস করলেন। সঙ্গে সঙ্গে ধূসর রঙের রোমশ দানবটা মাটিতে মুখ লুটিয়ে ওকে অভিবাদন জানালো। আইন বলো। সঙ্গে সঙ্গে সকলে হাঁটু মুড়ে বসে ডাইনে বায়ে হেলে দুলে প্রথমে ডান হাতে তারপরে বাঁ হাতে করে গন্ধক তুলে ছড়াতে ছড়াতে ফের সুর করে সেই শ্লোকগুলো আওড়াতে শুরু করলো। ওরা মাছ মাংস খাওয়া নয়, তাই তো আইন অবধি বলতেই মোরো নিজের দীর্ঘ একখানা শুভ্র বাহু ওপরের দিকে তুলে ধরলেন। থামো। ওরা নির্বাক নিশ্চুপ হয়ে রইল। আমার মনে হলো ওরা সকলেই জানে এবারে কি হবে। সকলেই তাই ভীত সন্ত্রস্ত। আমি ওদের অদ্ভুত মুখগুলোকে ঘুরে ঘুরে দেখলাম। ওদের জড়সড় ভঙ্গিমা আর জলজলের চোখে চোরা আতঙ্ক দেখে ভেবেই পেলাম না কি করে ওদের আমি মানুষ বলে মনে করেছিলাম। এই আইনটা ভাঙা হয়েছে, মোরো বললেন। রক্ষা নেই, রূপলি চুলওয়ালা প্রাণীটা বলল। কেউ রক্ষা পায় না, সমস্বরে আওয়াজ তুলল হাঁটু মোড়ে বৃত্তাকারে বসে থাকা পশু মানুষের দল। কে সে? চাবুকে সপাং করে একটা আওয়াজ তুলে একে একে ওদের মুখগুলোকে লক্ষ্য করতে লাগলেন মোরো। আমার মনে হলো হায়না মানুষের মুখটা যেন বিষণ্ণ। চিতা মানুষেরও সেই একই অবস্থা। সীমাহীন নির্যাতনের স্মৃতি আর আতঙ্ক নিয়ে মাথা নুইয়ে থাকা চিতা মানুষের মুখের দিকে তাকিয়ে মোরো যেন থমকে গেলেন। তারপর বজ্রের মতো গম্ভীর গলায় ফের প্রশ্ন করলেন, কে সে? যে আইন ভাঙে সে শয়তান, আইন শিক্ষক বলল। মোরো চিতা মানুষের চোখের দিকে তাকালেন। মনে হলো উনি বুঝি তার অন্তরাত্মাটাকেও বাইরে টেনে আনবেন। আইন যে ভাঙে? চিতা মানুষের দিক থেকে চোখ তুলে নিয়ে মোরো আমাদের দিকে ফিরে তাকালেন।
মনে হলো ওর কণ্ঠস্বরে এক উচ্ছল আনন্দের স্পর্শ লেগেছে। সে যন্ত্রণা ঘরে ফিরে যায়। সকলে একযোগে বলে উঠল, প্রভু, সে আবার যন্ত্রণা ঘরে ফিরে যায়, যন্ত্রণা ঘরে ফিরে যায়, আবার যন্ত্রণা ঘরে ফিরে যায়। বানর মানুষ কলকল করে বলল। মনে হলো কথাটা শুনে সে খুব মজা পেয়েছে। শুনতে পেয়েছ? মোরো মুখ ফিরিয়ে ফের অপরাধীর দিকে তাকালেন। কি হে বন্ধু, শুনেছ কথাটা? মোরো দৃষ্টি থেকে ছাড়া পেয়ে চিতা মানুষ ইতিমধ্যে সোজা হয়ে উঠে দাঁড়িয়েছিল। এবারে সে ঝকঝকে বিশাল দাঁতগুলোকে বের করে জ্বলন্ত দৃষ্টি নিয়ে তার উৎপীড়কের ওপরে ঝাঁপিয়ে পড়ল। আমি সুনিশ্চিত সীমাহীন নির্যাতনের উন্মাদ আশঙ্কাই চিতা মানুষকে এভাবে আক্রমণের প্ররোচনা জুগিয়েছে। মনে হলো 3 সারি দানবের পুরো বৃত্তটাই আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমি রিভলভারটা টেনে বের করলাম। তারপরেই দুজনার মুখোমুখি সংঘর্ষ। তাকিয়ে দেখি চিতা মানুষের আঘাতে মোরো পেছনে ছিটকে পড়লেন। চারদিকে হিংস্র চিৎকার আর গর্জন। সবাই দ্রুত ছুটে আসছে আমাদের দিকে। মুহূর্তের জন্য মনে হলো বিদ্রোহ শুরু হয়ে গেছে। চিতা মানুষের হিংস্র মুখটা চকিতে আমার মুখের কাছ দিয়ে ছুটে বেরিয়ে গেল। তার ঠিক পেছনেই মলিন। লক্ষ্য করলাম হায়না শুয়োরের হলদে চোখ দুটো উত্তেজনায় ঝকঝক করছে। ভাবভঙ্গি দেখে মনে হয় সে আমাকে আক্রমণ করবে বলে প্রায় মনস্থির করে ফেলেছে। হায়না শুয়োরটার কুঁজো পিঠের পেছন থেকে মুখ বাড়িয়ে ছাগল মানুষও আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকাচ্ছিল। হঠাৎ আমি মোরোর পিস্তলের আওয়াজ শুনতে পেলাম। একটা গোলাপি আলোর ঝলকানি ছুটে গেল সামনের দিকে। মনে হলো সকলেই ওই আলোর রেখাটা লক্ষ্য করে ছুটে চলেছে এবং পরমুহূর্তেই দেখি আমিও ওদের গতির আকর্ষণে ছুটছি। আমিও চিৎকৃত জনতার অংশ হয়ে গেছি। আমিও অনুসরণ করছি পলায়নপর চিতা মানুষটাকে। এই অবধি আমি স্পষ্ট করে বলতে পারি। কিন্তু চিতা মানুষ মোরোকে আঘাত করার পরেই আমার সব কিছু কেমন যেন গোলমাল হয়ে গিয়েছিল। খেয়াল হতে দেখি আমিও সবেগে ছুটছি। সবার আগে আগে ছুটছিল মলিন। তার পেছনে লম্বা লম্বা পা ফেলে ছুটে যাচ্ছিল নেকড়ে নারীরা। তখনই তাদের জিভগুলো লকলকিয়ে ঝুলে পড়েছে। তাদের পেছনে উত্তেজনায় চিৎকৃত শুয়ার মানুষের দল এবং মুখে গ্যাজলা ওঠা দুটো ষাঁড় মানুষ। এদের পেছনে একদল পশু মানুষের সঙ্গে রয়েছেন স্বয়ং মোরো। তার বড় কানওয়ালা টুপিটা মাথা থেকে যেন কোথায় উড়ে গেছে। হাতে রিভলভার, মাথায় লম্বা লম্বা সাদা চুলগুলো বাতাসে এলোমেলো। হায়না শুয়োরটা আমার গতির সঙ্গে তাল মিলিয়ে পাশাপাশি ছুটছিল আর চোখে চোখে মাঝে মাঝেই তাকাচ্ছিল আমার দিকে। বাদবাকি পশু মানুষরা পায়ে দুবদাপ শব্দ তুলে চিৎকার করতে করতে ছুটে আসছিল আমাদের পেছন পেছন। লম্বা লম্বা বেতগাছগুলোকে ভেদ করে চিতা মানুষটা দুরন্ত বেগে সামনের দিকে এগিয়ে গেল। বেতগুলো সবেগে ছিটকে এসে আঘাত করল মলিংয়ের মুখে। আমাদের পেছনের দলটা সবাই ঝোপটার কাছে গিয়ে দেখি সামনের পথটা একেবারে পদদলিত হয়ে রয়েছে। প্রায় সিকি মাইল পথ এভাবে চলার পর আমরা একটা ঘন জঙ্গলের কাছে গিয়ে পৌঁছলাম। এবারে আমাদের গতিবেগ ভীষণ কমে গেল। ডালপালায় লেগে মুখ ক্ষতবিক্ষত হতে লাগলো। দড়ির মতো অসংখ্য লতা জড়িয়ে ধরতে লাগলো আমাদের চিবুক আর পায়ের গোড়ালি। কাঁটা গাছে লেগে ছিঁড়ে যেতে লাগলো পোশাক আশাক, এমনকি আমাদের মাংসপেশি পর্যন্ত। এর ভেতর দিয়ে সে 4 হাত পায়ে ছুটে গেছে। আমাদের ঠিক সামনে থেকে মোরো হাঁপাতে হাঁপাতে বললেন, কেউ রক্ষা পায় না। শিকারের আনন্দে নেকড়ে ভালুক আমার দিকে তাকিয়ে হাসল। এবারে ফের আমরা পাথুরে পথ ধরে ছুটতে শুরু করলাম। হঠাৎ দেখি চিতা মানুষটা 4 হাত পায়ে ছুটতে ছুটতে ঘাড় ফিরিয়ে আমাদের দিকে তাকাচ্ছে। নেকড়ে মানুষরা দৃশ্যটা দেখে আনন্দে হৈ হৈ করে উঠল। চিতা মানুষের পরনে তখনও মানুষের মতো পোশাক। দূর থেকে মুখটাও মানুষের মতো মনে হয়, কিন্তু একমাত্র তাড়া খাওয়া পশুরাই অমনি করে 4 হাত পায়ে ঘাড় গুজে ছোটে। কাঁটায় ভরা হলদে ফুলের কতগুলি ঝোপকে এক লাফে টপকে সে কোথায় যেন ফের উধাও হয়ে গেল। ততক্ষণে আমাদের মধ্যে অনেকেরই গতিবেগ কমে এসেছে। লক্ষ্য করলাম এবারে আমরা একটা সারি বেঁধে এগুচ্ছি। হায়না শুয়োর তখনও আমার সঙ্গে সঙ্গে ছুটছে। ছুটতে ছুটতে আমাকে লক্ষ্য করছে আর মাঝে মাঝে নাক কুঁচকে হাসছে।
টিলাটার ধার বরাবর এসে চিতা মানুষ বুঝতে পারল সে অন্তরীপের দিকে এগোচ্ছে। প্রথম দিন রাত্রে যেখান থেকে সে আমার পিছু নিয়েছিল, এবং সঙ্গে সঙ্গেই সে তীব্র গতিতে আগাছার জঙ্গলে ঢুকে পড়ল। কিন্তু মন্টগোমেরি ওকে দেখতে পেয়ে ফের সেদিকে তাড়া করে চললেন। অতএব হাঁপাতে হাঁপাতে, পাথরে নুড়িতে ঠোক্কর খেয়ে, কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে, গাছপালা বেদবনের বাধা ঠেলে আমিও আইন ভঙ্গকারী চিতা মানুষের পেছন পেছন নিজেকে ছুটিয়ে নিয়ে চললাম। হিংস্র হাসি হাসতে হাসতে হায়নাসুরও ছুটতে লাগলো আমার পাশাপাশি। আমি তখন টলছি, আমার মাথা ঘুরছে, হৃৎপিণ্ডটা যেন খোঁচা মারছে পাজরার খাঁচায়। ক্লান্তিতে আমি মৃতপ্রায়, কিন্তু তবুও পিছিয়ে পড়তে ভরসা পাচ্ছি না, পাছে এই ভয়ঙ্কর সঙ্গীটির সঙ্গে আমি একা হয়ে পড়ি। তাই অসম্ভব ক্লান্তি আর ক্রান্তীয় অপরাহ্নের অসম্ভব গরম সত্ত্বেও আমি টলতে টলতে এগিয়ে চললাম। অবশেষে আমাদের চলার গতি কমে এলো। হতভাগা জীবটাকে আমরা দ্বীপের একটা ধারে কোণঠাসা করে ফেললাম। হাতে চাবুক নিয়ে মোড়ো সবার আগে আগে এগুতে লাগলেন। তার পেছনে চিৎকার করতে করতে ধীর পায়ে এগোতে লাগলাম আমরা সবাই। কিন্তু চিতা মানুষ নিঃশব্দে সেই ঝোপটার আড়ালেই লুকিয়ে রইল। প্রথম দিন রাতে যেখান থেকে আমি তার ভয়ে ছুটে পালিয়ে গিয়েছিলাম। সবাই মিলে ঝোপটাকে আস্তে আস্তে ঘিরে ফেলতে যেতেই মোড়ো চিৎকার করে বললেন, সাবধান, সাবধান, যেন ছুটে বেরিয়ে না যায়। ঝোপের অন্য দিক থেকে মন্টগোমেরির কণ্ঠস্বর ভেসে এলো। আমি তখন ঝোপটার ওপরের দিকে ঢালু জায়গায় দাঁড়িয়ে রয়েছি। মন্টগোমেরি আর মোড়ো নেমে যাচ্ছেন নিচের সৈকতের দিকে। চিতা মানুষ তখনও নিস্পন্দ, নিশ্চুপ। যন্ত্রণা ঘরে ফিরে যাবে, যন্ত্রণা ঘরে, যন্ত্রণা ঘরে। ডান দিকে গজকুড়ি দূর থেকে বানর মানুষ আর্তনাদ করে উঠল। চিতা মানুষ আমার মনে যত আতঙ্ক এনে দিয়েছিল, বানর মানুষের কথাটা শোনা মাত্র আমি তার সমস্ত কিছু থেকে বেচারাকে ক্ষমা করে দিলাম। ডান দিকে ঝোপঝাড় মারিয়ে চলা ঘোড়া গন্ডারের ভারী পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। তারপরে হঠাৎ অন্ধকারে ঘন সবুজ ঝোপের আড়ালে আমি চিতা মানুষকে দেখতে পেয়ে থমকে দাঁড়ালাম। যথাসম্ভব ছোট্ট জায়গার মধ্যে গুড়ি মেরে বসে স্বচ্ছ সবুজ দুটো চোখ মেলে সে তখন লক্ষ্য করছে আমাকে। হয়তো মনে হবে এটা পরস্পর বিরোধী মনোভাব, ব্যাপারটা আমি ঠিক বুঝিয়ে উঠতে পারবো না। কিন্তু চিতা মানুষের ওইভাবে অবিকল জন্তুর মতো বসে থাকার ভঙ্গিমা, ওর চোখে আলোর দীপ্তি এবং আতঙ্কে বিকৃত হয়ে ওঠা ওর অদ্ভুত মুখ দেখেও আমার ফের মনে হলো ও মানুষ। আর কয়েক মুহূর্তের মধ্যেই অন্যান্য অনুসরণকারীরা ওকে দেখে ফেলবে, ওকে ধরে ফেলবে। তারপর ফের ওকে যন্ত্রণা ঘরে সেই নিদারুণ অত্যাচার ভোগ করতে হবে। আচমকা রিভলভারটা বের করে আমি ওর আতঙ্ক পীড়িত চোখ দুটোর মাঝখানে লক্ষ্য স্থির করে গুলি চালিয়ে দিলাম। আমি গুলি চালাতেই হায়নাসুর চিতা মানুষটাকে দেখতে পেয়ে চিৎকার ভুলে ঝাঁপিয়ে পড়ল। নিজের তৃষিত দাঁতগুলো দিয়ে কামড়ে ধরল চিতা মানুষটার টুঁটি। আমার চারদিকে সবুজ ঝোপঝাড়গুলো তখন দুলে দুলে উঠছে, মটমট করে ভাঙছে শুকনো ডালপালা। পশু মানুষরা সবাই ছুটে আসছে একসঙ্গে, এক এক করে এগিয়ে আসছে ওদের মুখগুলো। ওকে মারবেন না ফ্রেন্ডি, মোড়ো চিৎকার করে বললেন। ওকে মারবেন না। দেখতে পেলাম ফার্নগুলোর ভেতর দিয়ে মোড়ো নিচু হয়ে বেরিয়ে আসছেন। পর মুহূর্তেই উনি হায়না মানুষকে চাবুকের হাতল দিয়ে পিটিয়ে দূরে তাড়িয়ে দিলেন। উনি এবং মন্টগোমেরি দুজনে মিলে চিতা মানুষের কেঁপে কেঁপে ওঠা দেহটার কাছ থেকে উত্তেজিত মাংসাশী পশু মানুষগুলোকে, বিশেষ করে মলিনকে দূরে সরিয়ে রাখলেন। ধূসর রঙের রোমশ প্রাণীটা লাশটার গন্ধ শুকে শুকে আমার হাতের কাছে এসে দাঁড়ালো। অন্য প্রাণীগুলো ততক্ষণে দৃশ্যটা আরও কাছ থেকে দেখবে বলে জান্তব আগ্রহে আমাকে ঠেলাঠেলি করতে শুরু করে দিয়েছে। আপনি কি করলেন ফ্রেন্ডি? মোড়ো বললেন। ওকে আমার দরকার ছিল। আমি দুঃখিত বললাম, যদিও আসলে আমি তা নই। মুহূর্তে ঝোঁকে কাজটা হয়ে গেছে। ক্লান্তি আর উত্তেজনায় আমি অবসন্ন বোধ করছিলাম। পেছন ফিরে দুহাতে পশু মানুষদের ভিড় সরিয়ে আমি একাই চড়াইটা ধরে ওপরের দিকে উঠে গেলাম। ওদিকে মোড়ো চিৎকার করে হুকুম দিতেই সাদা পোশাক পরা তিনটে ষাঁড় মানুষ লাশটাকে টানতে টানতে জলের দিকে নিয়ে যেতে শুরু করলো। এখন আমার পক্ষে একা হওয়া সহজ। মৃতদেহের সম্পর্কে পশু মানুষদের কৌতূহল একেবারে মানুষের মতো। দল বেঁধে ওরা
সব যাত্রার অনুসরণ করছে, গন্ধ শুকছে আর গর্জন করছে চিতা মানুষের প্রতি। সন্ধ্যার গাঢ় আকাশের পটভূমিকায় ছায়া ছায়া সার মানুষগুলো চিতা মানুষটার ভারী লাশটাকে সমুদ্রের দিকে বয়ে নিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখতে দেখতে একটা ঢেউয়ের মতো হঠাৎ আমার মনে হলো, এ দ্বীপের সমস্ত কিছুই এত অর্থহীন যে সে সম্পর্কে আর কিছু বলা চলে না। নিচের সৈকতে বানর মানুষ, হায়না, শুয়োর এবং আরও কয়েকটা পশু মানুষ মন্টগোমেরি আর মোরোর আশপাশে দাঁড়িয়ে রয়েছে। ওরা তখনও দারুণ উত্তেজিত, প্রত্যেকেই প্রচণ্ড চেঁচামেচি করে আইনের প্রতি নিজের শ্রদ্ধা আনুগত্য প্রকাশ করছে। তা সত্ত্বেও আমার দৃঢ় বিশ্বাস এখানকার খরগোশ হত্যার সঙ্গে হায়না শুয়োরের অবশ্যই কোনো যোগাযোগ আছে। আমার কেমন যেন মনে হলো, দৈহিক বিকৃতির কথা বাদ দিলে মানুষ জীবনের সমস্ত কিছুই ওই ছায়া ছায়া অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে সহজভাবে অল্পমাত্রায় রয়ে গেছে। প্রবৃত্তির সেই একই প্রকাশ, একই যুক্তি আর একই নিয়তি। তবে মরতে হলো চিতা মানুষকে, প্রভেদ শুধু এটাই। বেচারা পশুর দল, মোরর নিষ্ঠুরতার কুৎসিত দিকটা এবার আমার কাছে আরও স্পষ্ট হয়ে উঠল। মোরর কাছ থেকে ছাড়া পাবার পরেও যে ওদের কত যন্ত্রণা ভোগ করতে হয়, কত সমস্যার মুখোমুখি হতে হয়, তা আমি আগে ভেবে দেখিনি। তখন শুধু যন্ত্রণা ঘরের নির্মম অত্যাচারের কথা ভেবেই আমি শিউরে উঠেছি। কিন্তু এখন বুঝতে পারলাম, তুলনামূলক বিচারে সে যন্ত্রণা নেহাতি কম। আগে ওরা ছিল পশু, পরিবেশের সঙ্গে প্রবৃত্তিকে মানিয়ে নিয়ে ওরা তখন আর পাঁচটা প্রাণীর মতোই সুখে জীবন কাটাতো। কিন্তু মানব ধর্মের শৃঙ্খলে এখন ওরা সহজভাবে চলতে ফিরতে পারছে না। আইনের নিষেধে অশেষ আতঙ্ক নিয়ে ওদের দিন কাটে, যে আইনের অর্থ ওদের কাছে বোধগম্য নয়। যন্ত্রণা দিয়ে শুরু হয় ওদের এই হাস্যকর মানব জীবন, তারপর দীর্ঘস্থায়ী এক চরম অন্তর্দ্বন্দ্ব, সারাটা জীবন মোরর ভয়ে তটস্থ হয়ে থাকা। কিন্তু কেন? কি প্রয়োজন ছিল এর? মোরর এই অর্থহীন খামখেয়ালিপনা আমার মনটাকে প্রচণ্ডভাবে আলোড়িত করে তুলল। যদি কোনো বুদ্ধিগ্রাহ্য উদ্দেশ্য নিয়ে মোরো এ কাজে নামতেন, তাহলে আমি হয়তো ওর প্রতি খানিকটা সহানুভূতি সম্পন্ন হয়ে উঠতাম। এমনিতে যন্ত্রণার ব্যাপারে আমি তেমন খুঁতখুঁতে নই। ঘৃণার বশেও উনি যদি এ কাজ করতেন, তাহলেও আমি হয়তো ওকে কিছুটা ক্ষমা করতে পারতাম। কিন্তু এ যে চরম দায়িত্ব জ্ঞানহীনতা, প্রচণ্ড ঔদাসীন্য। ওর অনুসন্ধিৎসা, উন্মাদ গবেষণা ওকে চালিয়ে নিয়ে চলেছে, আর তার ফলস্বরূপ ওই হতভাগা জীবগুলোকে ছুড়ে দেওয়া হচ্ছে এক দুর্দশাময় জীবনের মধ্যে। হয়তো ওরা বছরখানেক বাঁচবে, প্রতি পদে বাধার সঙ্গে ওদের লড়তে হবে। ওরা ভুল করবে, অসুবিধায় পড়বে, তারপর শেষ অবধি কষ্ট পেয়ে মরবে। আগেকার পশুসুলভ প্রবৃত্তিতে ওরা এখনও একে অন্যকে ঘৃণা করে। আইনের বাঁধন না থাকলে ইতিমধ্যেই ওরা প্রকৃতিগত বিদ্বেষের বশবর্তী হয়ে সর্বনেশে হানাহানিতে নেমে পড়ত। ক্রমে পশু মানুষদের সম্পর্কে আমার আতঙ্ক মোরর সম্পর্কে আমার ব্যক্তিগত আতঙ্কের সঙ্গে এক হয়ে মিশে গেল। ঠিক ভয় নয়, কিন্তু আমি কেমন যেন নির্জীব মনমরা হয়ে উঠলাম। এই অবস্থাটা আমার মনে এক চিরস্থায়ী ছাপ ফেলে রেখে গেছে। স্বীকার করছি, দ্বীপবাসীদের দুর্দশা দেখে আমি পৃথিবীতে সুস্থ বুদ্ধির অস্তিত্ব সম্পর্কেই নিজের বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম সেদিন। অন্ধ নিয়তি, নির্মম এক বিশাল যন্ত্রমানব যেন ইচ্ছে মতো ভেঙে চুরে আমাদের অস্তিত্বের আদলটাকেই বদলে দিচ্ছিল সেদিন। আমি, গবেষণা পাগল মোরো, সুরায় আসক্ত মন্টগোমেরি এবং প্রবৃত্তি আর নিষেধের দোটানায় বন্দি পশু মানুষরা সবাই সেই যন্ত্রদানবের অবিশ্রান্ত ঘুরে চলা জটিল চাকায় নির্মম ও অনিবার্যভাবে পিষ্ট আর ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছিলাম প্রতিদিন। কিন্তু এই পরিস্থিতিটা হঠাৎ করে সে হাজির হয়নি। সম্পূর্ণ কাহিনীটা বলতে গিয়ে মনে হচ্ছে এমনটি হবে বলে আমি আগেই আশা করেছিলাম।